আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। প্রিয় দর্শক, যদি শুনতে এবং দেখতে পেয়ে থাকেন আমাকে কমেন্ট করে একটু জানাবেন। আমার আজকের আলোচনার প্রধান ইস্যুটি হলো নতুন নামে বাংলাদেশের রাজনীতি শুরু করতে যাচ্ছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগকে নতুনভাবে রাজনীতির সুযোগ দিচ্ছে বাংলাদেশের বিগত 16 বছরের নির্যাতন ভোগ করা, আওয়ামী লীগের হাতে নির্যাতন ভোগ করা দলগুলো। পাশাপাশি রয়েছে একটি অদৃশ্য শক্তি, তার সাথে রয়েছে বিদেশি শক্তি, তার সাথে রয়েছে ওপারের শক্তি, সঙ্গে বাংলাদেশের বিশেষ বাহিনীর শক্তি। তারা কারা? তারা কোথায় বৈঠক করছেন, কোন পরিকল্পনায় এগুচ্ছেন, সেই ব্যক্তিগুলো কি চাইছেন, এই বিষয়গুলো তুলে ধরব আজকের লাইভ সেশনে। দর্শক, আমরা দেখলাম যে বৈষম্য বিরোধী আন্দোলনের থেকে বেরিয়ে আসা যে গ্রুপটি এনসিপি, যারা একটা নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করেছেন, তাদের রাজনৈতিক দলটিকে নিবন্ধন দিচ্ছিল না নির্বাচন কমিশন। অদৃশ্যভাবে দেখবেন বিষয়টা কোন দিকে যায়। যারা ক্ষমতার চূড়ান্ত পর্যায়ে, যারা রাষ্ট্র চালাচ্ছেন, যাদের মিত্ররা উপদেষ্টা মণ্ডলীতে বসে আছেন, যারা ইউনুসকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছেন, তাদের দলটির নিবন্ধন পাচ্ছিল না। বিষয়টা একটু অদ্ভুত লাগছে কিনা আপনারা বলেন তো। তারপর তারা যখন একটা প্রতীক বরাদ্দ চেয়েছে, সেই প্রতীকটিও তাদের দেয়া হচ্ছিল না। যারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বসাচ্ছেন, ওঠাচ্ছেন, উপদেষ্টা বানাচ্ছেন, ইসি বানাচ্ছেন, কিন্তু তারা পাচ্ছেন না, এক নাম্বার। এবং শেষ অবধি যখন তারা পেলেন নিবন্ধন, তখন আমরা দেখলাম যে আরো কয়েকটি দলের নাম উঠে এসছে। এর মধ্যে বাংলাদেশ জাতীয় লীগ, এরকম লীগ শব্দের সঙ্গে সম্পর্ক আছে এমন কিছু দলেরও নিবন্ধনের বিষয়টি আমরা দেখলাম গণমাধ্যমে। প্রশ্ন হলো, বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আসবে নাকি আওয়ামী লীগ নতুন নামে ফিরে আসবে? খুব মন দিয়ে শুনবেন তথ্যগুলো। যদি বাংলাদেশ আওয়ামী লীগ ফিরে আসে, এটার প্রধান কি শেখ হাসিনা থাকবেন নাকি অন্য কেউ থাকবেন? যদি আওয়ামী লীগ নামটির সাথে জনগণের একটা ক্ষোভের জায়গা বা জনগণের অ্যালার্জি থাকে, সেক্ষেত্রে কি নামে আসবে? আওয়ামী লীগ কি গোপনে অন্য কারো মাধ্যমে আসবে, বা পূর্বে 76, 78 বা 80 সালে যে দলগুলো ব্যান্ড হয়ে গিয়েছিল বা যে দলগুলোর কার্যক্রম থেমে গিয়েছিল, সেই নামগুলোকে, সেই দলগুলোকে আবারও লিস্টেড করে নিবন্ধিত করে আওয়ামী লীগ তাদের মাধ্যমে আসবে? বাংলাদেশে বিএনপি, জামায়াত এবং আওয়ামী লীগ, এই তিনটি দলের নাম চেঞ্জ হলে কিচ্ছু যায় আসে না। অর্থাৎ জামায়াতকে যদি আপনি বাংলাদেশ, কি বলবো, যে কোনো দলের নাম দিলেন, জামাতের প্রত্যেকটা ভোট সেখানে চলে যাবে, এই দলে কিছু হয় না। বিএনপির ক্ষেত্রেও তাই হবে। আওয়ামী লীগের শেখ হাসিনা ভারত থেকে শুধু বলবে জাতীয় লীগ, এটি আমাদের দল, নৌকা মার্কার দল, কিন্তু আমরা সঙ্গত কারণে এই দলটি আওয়ামী লীগ থেকে এই দলে এসছি, আমাদের নৌকা মার্কা কেড়ে নেওয়া হয়েছে, আমাদের এখন মার্কা হলো মূলা মার্কা, পটল মার্কা। মানুষ দেখবেন আওয়ামী লীগের যারা আছে বাংলাদেশে, সবাই তাদেরকে ভোট দেবে, আওয়ামী লীগ যারা করে। তার মানে দলের নামের বিষয় আসলে কিছু না, দলের দিক নির্দেশনা যিনি দেবেন, এটা এই বার্তাটা পৌঁছে গেলে সেই মার্কা বা সেই দলটি ভোট পাবে। আমাদের প্রসিকিউশন বলছেন আওয়ামী লীগ যে অপরাধ করেছে, এই দল এবং এই দলের নেতাদের বিরুদ্ধে বিচার হবে। বিচার প্রক্রিয়া প্রায় 14-15 মাস হয়ে গেছে, চলছে ধীর গতিতে। আমরা দেখছি আদৌ বিচার ইউনূস সরকার করে যেতে পারবেন কিনা, বা নতুন সরকার আসলে আদৌ বিচার হবে কিনা, এই সংশয় তো আমাদের সামনে আছে। বলা হচ্ছে
আওয়ামী লীগকে বৈধতা দেওয়ার জন্য বা আওয়ামী লীগকে নতুন নামে রাজনীতির অনুমোদন দিতে কয়েকটি প্ল্যাটফর্ম একজোট হয়ে কাজ করছে। এর মধ্যে কয়েকটি সিগনিফিকেন্ট ঘটনা ঘটে গেছে বাংলাদেশে। এনসিপি কে যেদিন নিবন্ধন দেয়া হচ্ছিল সেদিন আরো কয়েকটি দল পেয়েছে নিবন্ধন। এই দলগুলোর ব্যাপারে বাংলাদেশের গণমাধ্যম সেইভাবে বড় কোনো তথ্য প্রচার করেনি, একটা ব্যাপার। 2 নম্বর বিষয়টি হলো, আপনারা দেখবেন যে বাংলাদেশে এই মুহূর্তে আওয়ামী লীগের কর্ণধার বা যিনি আওয়ামী লীগের হাল ধরতে পারেন আলোচনা উঠছে, তার নামটি প্রথমে আসছে, যে নামটি সেটা হল সাবের হোসেন চৌধুরী। সাবের হোসেন চৌধুরীর সাথে 7 অক্টোবর গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন বিদেশি কিছু ব্যক্তিরা। একটু আমি একটা সংবাদ মাধ্যম থেকে আমি আপনাদের পড়ে শোনাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে নর্ডিক 3টি দেশের রাষ্ট্রদূত বৈঠক করেছেন। তারা হলেন ঢাকায় নরওয়ে রাষ্ট্রদূত হ্যাকন আরল্ড গুলব্রান্সেন, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার এবং ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান ব্রিক্স মলার। এই 3 রাষ্ট্রই তারা আওয়ামী লীগকে কিভাবে ফিরিয়ে আনা যায়, আওয়ামী লীগের বিষয়গুলো নিয়ে সাবের হোসেন চৌধুরীর সাথে বৈঠক করেছেন। প্রশ্ন হলো, সাবের হোসেন কেন? এবং বলা হচ্ছে রাজধানীর গুলশানে সাবের হোসেন চৌধুরীর নিজ বাসভবনে অতি গোপনে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে এবং একটি সূত্র দাবি করছে বৈঠকে কার্যক্রম জানিয়েছে যে বৈঠকে কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে কোনো পরিকল্পনা রয়েছে কিনা সে বিষয়ে কূটনীতিকরা জানতে চান সাবের হোসেনের কাছে। এছাড়া কিভাবে দলটির কার্যক্রম ফের শুরু করা যায় তা নিয়েও আলোচনা হয়েছে দুপক্ষের মধ্যে। অর্থাৎ আওয়ামী লীগের অর্থ বিদেশে বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছে আর বিদেশি লবিগুলো নতুনভাবে এই সরকারকে চাপ দিচ্ছে এবং আওয়ামী লীগের যারা এখন কর্ণধার হবে বা যারা আওয়ামী লীগকে টেনে তুলবে সেই সব ব্যক্তিদের সাথে আলোচনা পর্দার আড়ালে শুরু হয়ে গেছে, এটা আপনারা বুঝতে পেরেছেন। কয়েকটি সূত্র এমনটিও বলছে আওয়ামী লীগ সরকারের স্পিকার শিরিন শারমিন তিনি এই মুহূর্তে ক্যান্টনমেন্টে রয়েছেন, কিছু সূত্রের দাবি। আমি কিন্তু দাবি অভিযোগ এই ভিত্তি করে এই অ্যাজাম্পশনের ভিত্তিতে আলোচনাটা করছি। রাজনৈতিক আলোচনার ক্ষেত্রে বিশ্লেষণের ক্ষেত্রে কনফার্ম তথ্য দেয়া কঠিন বা দেয়া উচিত নয়, বাকিটা আপনারা বুঝে নেবেন। শিরিন শারমিন আসলে কোথায়? কিছু কিছু সূত্র বলছে তিনি ক্যান্টনমেন্টে খুব নির্ভরযোগ্য কোনো একটি জায়গায় আছেন। বলা হচ্ছে আওয়ামী লীগ নতুন নামে রাজনীতিতে ফিরে এলে সেই আওয়ামী লীগের প্রধান হবেন শিরিন শারমিন, সাধারণ সম্পাদক হবেন সাবের হোসেন চৌধুরী, আর দলটাকে কোঅর্ডিনেট করবে, পুরো দলটাকে গোছাবে, কোঅর্ডিনেট করবে বা মাস্ট পিপলের কাছে গিয়ে পৌঁছে দেবে বা কাজ করবে, এক কথা মুখপাত্র হিসেবে কাজ করবে বডি সোহেল তাজ। সেভাবেই পরিকল্পনা চলছে এবং সেই পরিকল্পনার অংশের কিছু সিমটম আমরা সাম্প্রতিক সময় দেখতে পেয়েছি। যেমন ধরেন, হঠাৎ করে আমাদের বাংলাদেশের একজন হাই অফিসিয়াল, কিছু সূত্র দাবি করছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান মালয়েশিয়াতে গিয়েছিলেন। বলা হচ্ছে যে তিনি ভারতীয় সেনা প্রধানের সাথে নাকি বৈঠক করেছেন, আবারও বলছি নাকি বৈঠক করেছেন। ওয়াকারুজ্জামান মালয়েশিয়াতে গিয়ে ভারতীয় সেনা প্রধানের সাথে বৈঠকের এরকম গুজব বা এরকম তথ্য আসছে কিছু সূত্র ধরে। যেহেতু ক্যান্টনমেন্টের ব্যাপার, সেনা প্রধানের ব্যাপার, স্পেসিফিক এটাকে আমি সম্পূর্ণ সত্য বলেও বলতে পারছি না, মিথ্যাও বলতে পারছি না, আপনারা বুঝে নেবেন। কেন ভারতীয় সেনাবাহিনীর হাই অফিসিয়ালের সাথে আমাদের হাই অফিসিয়াল বৈঠক করবেন? এই মুহূর্তে প্রয়োজনটা কি? কখন তিনি এই বৈঠক করছেন বলে অভিযোগ উঠছে? যখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ইউনূস জাতিসংঘের অধিবেশনে 6 জনের টিম নিয়ে পৌঁছে গেছেন আমেরিকায়।
কেন যেন মনে হচ্ছে যে বাংলাদেশের এই মুহূর্তে কোনো অভিভাবক নেই, যে যার মতো চলছে চালাচ্ছে। ওয়াকারুজ্জামান যদি মালয়েশিয়ায় যান বা সেনা প্রধানের সাথে বৈঠক করে থাকেন, এই ব্যাপারে আইএসপিআর এর বক্তব্য আমরা আশা করছি, আর যদি এটি মিথ্যা হয় সে বিষয়টিও যেন আইএসপিআর স্পষ্ট করে। আবার ডক্টর মোহাম্মদ ইউনূস আমেরিকা সফর থাকাকালীন এই সফরটি কেন হবে, এই বিষয়টিও স্পষ্ট হওয়া খুব জরুরি। 1। 2 নম্বর, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যাপারেও একটি অভিযোগ এসেছেন, তিনি সাম্প্রতিক সময় উত্তরপাড়ায় একটি গুরুত্বপূর্ণ মিটিং করেছেন, মানে ক্যান্টনমেন্টের ভেতরে একটা গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। এবং এর পরপরই আমরা দেখলাম বিএনপির এই মুহূর্তে সবচেয়ে পাওয়ারফুল নেতা সালাউদ্দিন আহমেদ তিনি শেষ পর্যন্ত গণভোটটাকেও মেনে নিয়েছেন। অর্থাৎ আমাদের যে সংস্কার কমিশন আলী রিয়াজ স্যারের নেতৃত্বে, আলী রিয়াজ স্যার বললেন সকল দল সম্মত হয়েছে গণভোটের ব্যাপারে, জুলাই সনদ সহ যে বিষয়গুলো সেখানে একটা গণভোট হবে, সেই গণভোটের মাধ্যমে। এবার আপনারা ডট গুলো মেলাতে চেষ্টা করেন। বাংলাদেশে নতুন কিছু দলের নিবন্ধন আসতে যাচ্ছে বা আসছে। সাবের হোসেন চৌধুরীর সাথে বিদেশি দূতাবাসের কিছু ব্যক্তিরা বৈঠক করছেন, কেউ মালয়েশিয়াতে গিয়ে বৈঠক করছেন, কেউ উত্তরপাড়ায় গিয়ে বৈঠক করছেন। আবার হঠাৎ করে এতদিন ধরে যারা গণভোটের বিপক্ষে ছিল, বাংলাদেশের সবচেয়ে বড় দল, সেই দলটি বলছে তারা এখন গণভোটের পক্ষে আছেন। পাশাপাশি এনসিপিও তাদের নিবন্ধন পেয়েছেন। তার মানে কোনো একটি জায়গা থেকে সবগুলো বাধা সৃষ্টি করা হয়েছে। এনসিপিকে নিবন্ধন দেওয়া হচ্ছিল না, বিএনপিকে গ্রিন সিগন্যাল দেওয়া হচ্ছিল না, বিএনপি গণভোট মানছিল না, এটা মানছিল না, ওটা মানছিল না, ওটা করছিল। এক একটা দল এক একটা ফর্মুলায়, এক একটা ফরম্যাটে একটা জায়গায় গিয়ে আটকে ছিল, কোনো মানে গিট্টু খুলছিল না। হঠাৎ করে গিট্টুগুলো খুলতে শুরু করেছে। এই গিট্টুগুলো কি আওয়ামী লীগকে নতুন নামে রাজনীতির সুযোগ দেওয়ার কারণে খুলে গেছে, নাকি এই গিট্টুগুলো অন্য কোনো কারণে খুলেছে? এটা হয়তো আমাদের পলিটিশিয়ানরা ভালো বলতে পারবেন। এখন আসেন বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে আওয়ামী লীগের রাজনীতির বৈধতা দেওয়া উচিত কি উচিত না, যদি এটার পারসেপশনে যাই, একটু আমাদের নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বর্ণনা করি। বাংলাদেশের সবচেয়ে বেশি নির্যাতিত দলটির নাম হলো বিএনপি। জনাব তারেক রহমানের বিবিসির ইন্টারভিউ যারা দেখেছেন, আমি বিশ্বাস করি অনেকেরই চোখ ভিজেছে। তিনি বলেছিলেন আমার ভাইকে, সুস্থ ভাইকে রেখে এসছি, সুস্থ মাকে রেখে এসছি, বাবার স্মৃতির বাড়ি রেখে এসছি, সব হারিয়ে গেছে, কিছু পাননি। তিনি হয়তো দেশে আসবেন 17-18 বছর পর, তিনি ভাইকে পাবেন না, এক মাকে পাবেন যে মা তার সন্তানকে হয়তো ভালো করে চিনবেনও না, মানে অসুস্থ। খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই খারাপ। স্মৃতির মানে বাবার স্মৃতির বাড়িটি আর তিনি দেখবেন না, একটি ভাড়া বাড়িতে তাকে উঠতে হবে, যে বাড়িতে তারা বড় হয়েছে, তাদের সন্তানরা বড় হয়েছে। সেই তারেক রহমান কি এই আওয়ামী লীগকে বৈধতা দেবেন? ইম্পসিবল। কিন্তু আসলে হচ্ছেটা কি পর্দার অন্তরালে? ষড়যন্ত্রকারীরা কি চাইছেন? তারেক রহমান হয়তো কোনো ব্যক্তির বা দলের উপর জুলুম করবে না, যেটা শেখ হাসিনা করেছে, কিন্তু তিনি ইনসাফের জন্য, রুল অফ ল এর জন্য, বা বাংলাদেশে হাজার হাজার পরিবার যে দল দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বিচারের কাজে বাধা সৃষ্টি করতে দেবেন না। তারেক রহমান এই বিচারগুলো করবেন, এটা আমার বিশ্বাস। তাহলে আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দেওয়ার পেছনে আসলে কাজ করছে কারা? 1 নম্বর, সাম্প্রতিক সময় জামায়াতের নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সাথে ভারতীয় সেনা প্রধানের যে ফেক ছবিটি ভাইরাল হয়েছিল এবং বিএনপির গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও সোশ্যাল মিডিয়া দিয়েছিল, এটি যখন মিথ্যা প্রমাণ হলো, তখন বিএনপি এবং জামায়াতের মধ্যে আরো কিছু বিষয়ে আলোচনা উঠে এসছে। তারেক রহমান হিসেব করছেন আগামী দিন এই নির্বাচনটা চ্যালেঞ্জ হবে। লন্ডন থেকে তিনি বুঝতে পারছেন যে আগামী দিনে এই নির্বাচনটা চ্যালেঞ্জ হবে, কারণ জামাত বিগত 16 বছরে নির্যাতন ভোগ করেছে, তাদের মূল সারির নেতাদের কোরবানি দিয়েছে। 5 তারিখের পর
পুরো দেশ যখন লুটপাটে ব্যস্ত, তখন জামাত তাদের জিহ্বাটা সংবরণ করেছে। অর্থাৎ বৈষম্য বিরোধীরা লুটপাট শুরু করেছে, বিএনপি লুটপাট শুরু করেছে, যে যার মতো শুরু করেছে, কিন্তু জামাত নিজেকে কন্ট্রোল করেছে। এই কন্ট্রোলটি জামাতে প্রধানত একটি বার্তা বা মেসেজ ছিল জাতির উদ্দেশ্যে, যে আমাদেরকে তোমরা ক্ষমতায় এনে দেখাও, আমরা আসলে কেমন তোমরা জানো। একটা নিজেদের সম্পর্কে একটা আইডেন্টিটি জাতির কাছে তুলে ধরেছে জামায়াত ইসলাম। এবং আমরা মাঠে ঘাটে যখন চলাফেরা করি, একটা রিক্সাওয়ালা, আমি রিক্সায় উঠে রিক্সাওয়ালাকে বলে, মামা কারে ভোট দিবেন, আমারে জিগায়। আমি বললাম যে আপনি কারে দেবেন? এবার নতুন কাউকে দিব, পূর্বে সবাইকে দেখছি, তো নতুন কারা আসতে পারে একটা কল্পনা করে। বিভিন্ন ব্যক্তিরা যারা জামায়াতকে পছন্দ করতেন না, তারা এইভাবে কথা বলছে। এর প্রধান কারণগুলো হলো, তারেক রহমান কি অপরাধী? না, তিনি সবচেয়ে বেশি নির্যাতন ভোগ করা, এবং তিনি একমাত্র ব্যক্তি যে দেশ ছেড়ে আজও দেশে আসতে পারেননি। প্রিয়জন ছেড়ে, প্রিয় দেশ ছেড়ে তিনি দূরে আছেন। তারেক রহমান এমন এক ব্যক্তি, বা জিয়া পরিবার এমন এক পরিবার, যার সন্তানরা, বেগম জিয়ার 2 সন্তান, তারা কখনো দেশের বাইরে থাকেননি। শেখ হাসিনা পরিবারের সন্তানরা, জামাত নেতাদের পরিবারের সন্তানরা কিন্তু বিদেশ ছিল কম বেশি। তারেক রহমান দেশে ছিলেন এবং দেশকে নিয়ে চিন্তা করেছিলেন, কিন্তু আজ তাকে বিদেশে থাকতে হচ্ছে বাধ্য হয়ে। কেন? সবাই জানেন, সব হারিয়েছে তারেক রহমান। তো সেই তারেক রহমান কি আপোষ করবে ফ্যাসিস্টদের সাথে? এটা আমার বিশ্বাস করি না। কিন্তু রাজনীতির সিমটমগুলো, রাজনীতির ধারাগুলো পাল্টে যাচ্ছে ক্রমান্বয়ে। এই মুহূর্তের যে অবস্থাটি তৈরি হয়েছে, সেটি হলো, আওয়ামী লীগকে যারা বৈধ করবেন, মনে রাখবেন আগামী দিন তারা আওয়ামী লীগের হাতে আবার শেষ হবে। শেখ হাসিনাকে দেশে আসার অনুমতি দিয়ে জিয়াউর রহমান কদিনের মাথায় খুন হয়েছিলেন। বেগম জিয়া খালেদা জিয়া পিলখানা হত্যার পর, এটা আমার সাথে তার 1-to-1 বৈঠকের কথা, আমি একদম ডাইরেক্ট বলেছিলাম যে ম্যাডাম, পিলখানা হত্যার পর আপনার কাছে কি বার্তা ছিল? ম্যাডাম আমাকে বললেন, সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে একাধিকবার বলা হয়েছিল যে ম্যাডাম আপনি আমাদের অনুমতি দেন, আমরা শেষ করে দেই, হাসিনা পরিবার যেটা 75-এ শেষ, বাকিটাকেও শেষ করে দেয়, দিয়ে আমরা সেনাবাহিনীর আবার রক্ষা করি। কারণ এটা তো একটা সেনাবাহিনীকে ধ্বংসের প্ল্যান ছিল পিলখানাটা। খালেদা জিয়া সেনাবাহিনী সেই ব্যক্তিদের বলেছিলেন যে না, এটা করা যাবে না, আমরা খুনাখুনির রাজনীতি পছন্দ করি না। আর শেখ হাসিনা ক্ষমতায় বসছিল মাত্র, তাদের গা থেকে মেহেদির গন্ধ যায়নি, কাঁচা হলুদের গন্ধ যায়নি। এটি বেগম জিয়ার মুখের কথা, বিশ্বাস করতে পারেন। বেগম জিয়ার সাথে একদম 1-to-1 আমার যখন আর কেউ ছিলেন, একজন ব্যক্তি ছিলেন বিএনপির, শুধু একজন ব্যক্তি ছিলেন, আর কেউ ছিলেন না। তিনি বলছিলেন, তিনি অনুমতি দেননি। সেই বিষয়টি আমি বেগম জিয়াকে পরবর্তী আরেকবার জিজ্ঞাসা করেছিলাম, আপনার কি সেই সিদ্ধান্তটা ঠিক ছিল ম্যাডাম? তিনি চুপ করেছিলেন। তার তিনি বুঝতে পেরেছেন তার সিদ্ধান্তটা ভুল ছিল। কারণ সেই দিন হাসিনার পিলখানা হত্যাকাণ্ডের পর সেনাবাহিনী যে প্ল্যানটা করেছিল, বেগম জিয়া অনুমতি দিলে হয়তো প্রতিশোধটা নেওয়া হতো, এবং নিলে আজকে বা 16 বছর হাসিনা ভারতীয় বা দিল্লির শাসন ব্যবস্থা যে বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছিল, এটা সম্ভব হতো না। হয়তো এই দেশ আরো আগেই স্বাধীন হয়ে যেত, গুম খুন ক্রস ফায়ারের নামে এত মানুষের প্রাণ যেত না। তো বিষয়গুলো হলো, যারা সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন, বডি সোহেলদেরকে ক্লিন ইমেজের মনে করছেন, এদের প্রত্যেকের হিস্ট্রি দেখেন, ভালো না। এরা প্রত্যেকেই ওপারের প্রেসক্রিপশনে চলার লোক। বাংলাদেশ আওয়ামী লীগ পূর্বে কি এত জঘন্য ছিল? হাসিনা শাসন আর শেখ মুজিবের শাসন ছাড়া। কিন্তু দিল্লি এই দলটাকে এইভাবেই ব্যবহার করতে চায়। আজকে যারা আসবেন আওয়ামী লীগের বি টিম হয়ে, সি টিম হয়ে, তাদেরকে দিল্লি এইভাবেই চালাবে। এরা কখনো না কোনোদিন আবারও ক্ষমতায় আসবে, আবারও স্বৈরাচার হবে, ফ্যাসিস্ট হবে, এবং বিএনপিকে সবচেয়ে বেশি টাফ টাইম দেবে। এখন প্রশ্ন হলো, বিএনপির ভেতরে কারা আওয়ামী লীগকে পুনরায় ফেরত চায়, অথবা অন্য নামে চায়, অথবা অন্য ব্যক্তিদের তত্ত্বাবধানে চায়? সেই লোকগুলোকে চিহ্নিত বিএনপিকে জরুরি করতে হবে। কারণ সেই ব্যক্তিরা যত বড় গণতন্ত্রের কথাই বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রের পথে হাঁটা কোনো রাজনৈতিক দল নয়। আওয়ামী লীগ এই দেশটাকে সবসময় পৈতৃক ভিটা মনে করে, এবং তাদের নিজেদের ব্যক্তিগত সম্পত্তি মনে করে, বাকি সবাইকে রিফিউজি মনে করে।
তাই মির্জা ফখরুল বা বাকি যারা বলেন গণতান্ত্রিকভাবে গণতন্ত্রী শব্দ দিয়ে আওয়ামী লীগকে বৈধতা দিতে চান, তারা বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করতে চান। এটা গণতন্ত্র নয়। বিগত 16 বছর যেটা হয়েছে সেটা গণতন্ত্র নয়। বহুদলীয় গণতন্ত্রের অর্থ এই নয় এই দেশকে যারা ফ্যাসিজমে বা স্বৈরাচারে ফিরিয়ে নেবে তাদের বৈধতা দেয়া। এটা রাষ্ট্রবিজ্ঞানের কোন পাতায় আমরা দেখিনি। এখন বিষয়টা শেষ কনক্লুশনে আসি, সেটা হলো পুরো বিষয়গুলোর ডট মেলালে আপনারা দেখবেন উত্তরপাড়া বা হাসিনার রেখে যাওয়া বিশেষ ব্যক্তিরা প্রতিটা দলকে বা দলের নাকে রশি ঝুলিয়ে তাদেরকে বিভিন্নভাবে কঠিন বার্তা পাঠিয়ে অনেক অন্যায় বিষয়গুলোকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে। বিএনপিকে বিশেষ বাহিনী বলছে জামাত তো এগিয়ে যাচ্ছে, জামাত এবার জিতে যাবে। আপনাদেরকে আওয়ামী লীগকে বৈধতা দিতে হবে এবং নির্বাচনের মাঠে আওয়ামী লীগ এবং বিএনপিকে কোয়ালিশন করে ক্ষমতায় আসতে হবে। জামাত একবার ক্ষমতায় আসলে এই দুই পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলের মৃত্যু হবে। কে বলছে? এজেন্সি। কাকে বলছে? বিএনপিকে। বিএনপি খাচ্ছে এই ট্যাবলেট। জামাতকে গিয়ে বলছে যে বিএনপি তো আওয়ামী লীগের সাথে গোপনে আতাত করার চেষ্টা করছে, দিল্লির প্রেসক্রিপশন নিচ্ছে। বিএনপি তো মানে আবার আরেকটা আওয়ামী লীগের অবয়বে ফিরে আসবে। আপনাদের আওয়ামী লীগকে নিয়ে গুটু করা উচিত, অর্থাৎ আওয়ামী লীগকে নিয়ে একটা নতুন ভাবে কাজ শুরু করা উচিত। আওয়ামী লীগের বড় একটা ভোট আপনাদের পক্ষে চলে যাবে, আপনাদের ক্ষমতায় বসাবে। এনসিপি কে বলছে তোমার দলে তো বিএনপিও আসবে না, জামাতও আসবে না, তুমি নতুন দল করছো। এই মুহূর্তে প্ল্যাটফর্মে নেই কে? আওয়ামী লীগ। তাহলে আওয়ামী লীগের লোকগুলোকে, আওয়ামী লীগের বড় বড় ক্ষমতাধর অর্থশীল লোকগুলোকে তোমাদের ঘরে ঢুকিয়ে দেয়। এরাই তোমাদেরকে অর্থমর্থ দিয়ে দেশ মানে তোমাদের দলটাকে চাঙা করে দেবে, তাদের অভিজ্ঞতা আছে। অর্থাৎ তৃতীয় পক্ষ এই দলগুলোকে এভাবে বিভাজিত করছে, এভাবে তাদেরকে নানান রকম ট্র্যাপে ফেলার চেষ্টা করছে। সবকিছু মিলে তাদের টার্গেট যে কোনোভাবে এই দেশে আওয়ামী লীগকে নতুন করে আবারও এস্টাবলিশ করবে। এবং দেখবেন অনেকগুলো দল নিবন্ধন পেতে যাচ্ছে যে দলগুলোর সঙ্গে লীগ যোগ আছে। এবং আমি দেখলাম একটি জাতীয় দৈনিকে জাতীয় লীগ, বাংলাদেশ জাতীয় লীগ নিবন্ধন পাচ্ছে। এই দলটির প্রথম অফিস দেখালো কেরানীগঞ্জ, সেখানে রিপোর্টাররা গিয়ে দেখলো আদৌ কোনো অফিস নেই। তারপরে খোঁজ নেওয়ার পরে বললো না, সেই অফিসটি তাদের চেঞ্জ হয়ে মিরপুরে এসছে। সেখানে গেল সাংবাদিক, গিয়ে দেখলো কোনো অফিস নেই, কোনো সাইনবোর্ড নেই, লেখা আছে অমুক টাওয়ার, গিয়ে দেখলো 3তলা ভবন, কোনো টাওয়ার নেই। এই যে গোপনীয়তা করে বা এজেন্সির মাধ্যমে খেলাগুলো চলছে, দিন শেষে সাবের, শারমিন চৌধুরী, বনি সোহেলটাই আওয়ামী লীগ বি টিম বা আওয়ামী লীগের নেক্সট আওয়ামী লীগ তৈরির কাজটি শুরু করছে। পরিবর্তিত আওয়ামী লীগ, ক্লিন আওয়ামী লীগ। আওয়ামী লীগ তো আওয়ামী লীগই। জামায়াতের শীর্ষ 6 জন নেতার যে ফাঁসি হয়ে গেল, জামাত কি দুর্বল হয়েছে? নতুন জামাতের নেতারা দায়িত্ব নিয়েছে না। শেখ হাসিনা থাকুক না থাকুক, শেখ হাসিনার বোন আছে, সন্তান আছে, নাতিপুতি আছে। এরা নেপথ্যে এখন যেহেতু এরা বাংলাদেশে অ্যাক্টিভ হতে পারছে না, তাই ভিন্নদেরকে দিয়ে সবকিছু গুছিয়ে রাখছে। ভবিষ্যতে শেখ পরিবারই আবার আওয়ামী লীগের দায়িত্ব নেবে এবং প্রতিশোধ নেবে এই জাতির উপর। 75-এর প্রতিশোধ নিয়েছে 16 বছর ধরে, এবং এবার আওয়ামী লীগকে খেদানোর জন্য, অভ্যুত্থান বা বিপ্লব ঘটানোর জন্য বিএনপি, জামাত, এনসিপি সহ যারা এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছে, আমাদের মতো ব্যক্তিরা যারা কথা বলছি, আমাদের উপর প্রতিশোধ নিতে চাইবে। আমি মনে করছি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এজেন্সির ফাঁদে পড়ে গেছে, ওপারের প্রেসক্রিপশনের ফাঁদে পড়ে গেছে, নানান রকম রাষ্ট্রীয় বিদেশি ষড়যন্ত্রের ফাঁদে পড়ে গেছে। আগামী দিনগুলোতে আরো বিদেশি শক্তি জামাত, বিএনপি, এনসিপি কে চাপ দিবে, লোভ দিবে, বিভিন্ন রকম ফর্মুলায় ফেলবে এবং যে কোনোভাবে আওয়ামী লীগকে এদেশে আবারও রাজনীতির সুযোগ তৈরি করে দেবে। মনে রাখবেন, যেদিন আওয়ামী লীগ রাজনীতির সুযোগ পাবে, সেদিন এই যে স্বাধীনতা পেয়েছেন 24-এর, সেটা পরাধীনতা বা পরাধীনতার শিকলে আটকে যাবে। সিদ্ধান্ত আপনাদের, কি করবেন। আল্লাহ হাফিজ।